নমস্কার, গল্পোল্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে বৈশাখ উপলক্ষে আমার বিনম্র নিবেদন, আমাদের প্রেরণার উৎস বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের প্রত্যেকের অন্তরে একটি করে রবীন্দ্রনাথ বসে আছেন। তিনি আমাদের নিজস্ব রবীন্দ্রনাথ, যার সঙ্গে হয়তো আমরা একা সময় কাটাই, যিনি আমাদের জীবনের প্রেরণা, যার সৃষ্টিতে, যার ভাবনায় আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, যিনি আমাদের দুঃখে, কষ্টে, আনন্দে, সুখে সব সময় আমাদের হাত ধরে আছেন। এই রবীন্দ্রনাথ কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আজকে আমি শোনাব শক্তি চট্টোপাধ্যায়ের চোখে রবীন্দ্রনাথকে। আজকের বিষয়বস্তু রবীন্দ্রনাথ আমার মতো করে। রবীন্দ্রনাথ প্রসঙ্গে কিছু লিখতে গেলেই আমার একেবারে ব্যক্তিগত একটা ঘটনার কথা মনে পড়ে। তখন আমি 8-9 বছরের নিতান্তই বালক। দাদামশাই ও এক বিধবা মাসির সঙ্গে বহরু গ্রামে থাকতাম। একদিন জয়নগরে মাসির সঙ্গে সিনেমা দেখতে গেছি। নিউজ রিলে রবীন্দ্রনাথের মৃত্যুর ছবি বা মৃত্যুর পরের নানা ছবি দেখাচ্ছিল। মৃত রবীন্দ্রনাথকে দেখে আমি তখন হাউ হাউ করে কেঁদেছিলাম এবং মাসিকেও সেদিন আর সিনেমা দেখতে দিইনি। ওই বয়সে রবীন্দ্রনাথ সম্পর্কে আমার কিছুই জানা ছিল না, থাকবার কথাও নয়। একমাত্র আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এই কবিতা ছাড়া। অথচ আমি কেঁদেছিলাম। জীবিত নয়, মৃত রবীন্দ্রনাথকেই আমার প্রথম এইভাবে দর্শন হয়েছিল। এরপরে রবীন্দ্রনাথকে স্কুলের টেক্সট বইতে পাই। ওই পাওয়াটা খুবই বিরক্তিকর মনে হতো, কারণ ওর কবিতার ব্যাখ্যা, ভাব সম্প্রসারণ এইসব করতে করতে রবীন্দ্রনাথের প্রতি বিরক্তি আসত। আসলে আমার মনে হয়, যদি কোনো কবি টেক্সটে চলে যায় তাহলে অন্তত ওই বয়সের কাছে তাদের কোনো মূল্য থাকে না। সেই সব কবিদেরকেও মাস্টার মশাইয়ের মতোই খুব গম্ভীর ও ভারী কি মনে হয়ে যায়। উপায় নেই। রবীন্দ্রনাথকে ভালোবেসে ফেলেছিলাম ওর গান শুনে। রবীন্দ্রসঙ্গীতই আমার সবচেয়ে প্রিয়। আমার নিজের মনে হয় অনুভূতি সূক্ষ্ম ও গভীর প্রকাশ অত্যন্ত সাবলীল ও সার্থক হয়ে উঠেছে রবীন্দ্রনাথের গানে। যেমন মরিল মরি গানটিতে যখন ওই যে বাহিরে বেজেছে বাঁশি বলো কি করি, এই লাইনটি শোনা মাত্রই বাহির যেন চোখের সামনে পরিষ্কার হয়ে আসে। বর্ষার গান, ওই চারপাশ ঘিরে বর্ষা নেমে আসার অবিরাম ছন্দ ওর গানে, গানের কথায় ও সুরে অসম্ভব নিখুঁত হয়ে দেখা দেয়। মনে হয় রবীন্দ্রনাথ অনুভূতির সবটুকু বিশ্বাস ও মগ্নতা নিয়ে গানগুলি সৃষ্টি করেছেন, আর তাই আমাদের কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো তিনি অনিবার্য। রবীন্দ্রনাথ সম্পর্কে আমার কিছু অভিযোগও আছে। তিনি বাবা মহর্ষি দেবেন্দ্রনাথকে নিয়ে বিস্তর লিখেছেন, কিন্তু মা সম্বন্ধে তিনি কোথাও তেমন কিছু লেখেননি। এইটি তো ভেবে নেওয়া ঠিক হবে না যে উনি মা সম্বন্ধে কিছু জানতেন না। রবীন্দ্রনাথের লেখায় মাতৃচরিত্র আছে ঠিকই, কিন্তু মায়ের মতো জীবন্ত হয়ে ওঠেনি। রবীন্দ্রনাথের লেখায় কলকাতা আশ্চর্যভাবে অনুপস্থিত। ছেলেবেলাতে একটু আধটু সেকেলে কলকাতার ছবি আছে, কিন্তু কলকাতার মতো এমন একটি অপূর্ব বিষয়বস্তুকে তিনি কেন যে এড়িয়ে গেলেন বোঝা গেল না। এমনকি চিতপুরের অমন দজ্জাল জায়গাটি নিয়েও তিনি কিছু লেখেননি। এ তো নয় যে ঠাকুরবাড়ির অন্দরমহলে ছিলেন বলে লেখা হয়ে ওঠেনি, কিন্তু ওই দেখার মতো চোখ তো ছিল। কিনু গোয়ালার গলিতে কলকাতা আছে, তবে সে গলি আমাদের চেনা বা দেখা গলি বলে মনে হয় না। ওর মতো অত বড় মানুষের কাছে কলকাতার চরিত্র হয়ে না ওঠাটা আমার ত্রুটি বলেই মনে হয়। রবীন্দ্রনাথের কোনো নাটককেই আমার নাটক বলে মনে হয় না। কিছু কিছু আইডিয়াকে নাটকে বিষয়বস্তু করেছেন, কিন্তু রক্ত মাংসের চরিত্র নিয়ে তিনি নাটক লেখেননি।
যেমন মুক্তধারার যে বিষয়বস্তু, তা কি এই সময়ে অভিনয় করা চলে? একটা বাঁধ দেওয়া বিরুদ্ধে বা বাঁধ ভেঙে দেওয়ার পক্ষে এই নাটক, কিন্তু নানা প্রয়োজনে দেখা গেছে মানুষেরই প্রয়োজনে বাঁধ ভেঙে দেওয়ার দরকার আছে। পাঠ্য হিসাবে নাটকগুলি ঠিক আছে। নাটক তো শুধু পড়ার বিষয় নয়, চোখে দেখার ও কানে শোনার জন্য নাটক। সেদিক থেকে ওর নাটক আমার মনে হয় ওর গানের মতো সকলকে কাছে টেনে নিতে পারেনি। ইবসেন বা মেটারলিঙ্ক যে কারণে বড় নাট্যকার, রবীন্দ্রনাথকে আমার সে তুলনায় তাদের মতো মনে হয় না। বিশেষত মেটারলিঙ্ককে আমার অসাধারণ মনে হয়। সাইটলেস নামে ওর একটা ছোট নাটিকা পড়ে আমি চমকে উঠেছিলাম। বিষয়বস্তু হলো একটা ছোট দ্বীপ, দ্বীপে কিছু বৃদ্ধ বৃদ্ধা, কিছু ছোট ছোট ছেলে মেয়ে, সকলেই অন্ধ। চক্ষুষ্মান বলতে শুধু একটি কুকুর। দ্বীপটিতে একসময় ঝড় আসে, জল উঠতে থাকে। দ্বীপে ওই সময় চরিত্রগুলি নিজেদের মধ্যে কথাবার্তা বলে, সামান্য কথা বা সচরাচর কথাবার্তা। কুকুরটি তখন ভাবতে থাকে সে কাকে বাঁচাবে, নাকি নিজেই ওইসব অন্ধদের মতো চোখ বুজে মরে যাবে। এই সিচুয়েশন অবশ্য রবীন্দ্রনাথের নয়। তাছাড়া রবীন্দ্রনাথের নাটকে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করেছেন। যেমন ডাকঘর বা চণ্ডালিকা অসাধারণ বিষয়বস্তু সত্ত্বেও শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করে ফেললেন। রক্তকরবের মতো বিশাল অ্যাটেম্প্ট এই পর্যন্ত ভারতবর্ষে হয়নি। বিশেষত চরিত্রগুলির পিঠে নম্বর এঁটে দেওয়া বা রাজাকে আড়ালে রেখে নাটকটিকে রাখা খুবই অসাধারণ। কিন্তু মুক্তধারাতে ওই ধনঞ্জয় বৈরাগীর গান শুনিয়ে কম্প্রোমাইজের চেষ্টা করেছেন। বরং বিসর্জন নাটকটি আমার অনেক বেশি বাস্তব বলে মনে হয়, কারণ ওই নাটকে রক্ত মাংসের কিছু চরিত্রকে পাওয়া যায়। আমার মনে হয় নাটক, গল্প বা উপন্যাস সব ক্ষেত্রে চরিত্রগুলি রবীন্দ্রনাথের নিজস্ব পরিমণ্ডল থেকে বার হয়ে আসতে পারেনি। ফলে সংলাপের মধ্যেও আমরা রবীন্দ্রনাথকে স্পষ্ট করে পাই। আসলে ঠাকুরবাড়ির ওই বিশাল আইভরি টাওয়ার থেকে উনি নেমে এসেছিলেন বীরভূমের মাটিতে। নামলেও সেই পরিমণ্ডলকে তিনি কখনো ভুলে যাননি, ভুলে যেতে চাননি। তাকে ছোট করা নয়, অত্যন্ত বিনয়ের সঙ্গেই তাঁর বিচ্যুতিগুলিকে দেখিয়ে দেওয়ার সময় এসেছে। কারণ তিনি এত বড় মানুষ, শুধু পুজো করে তার ভেতরের মানুষটিকে চিনিয়ে নেওয়া যায় না। যেমন একটা ঘটনা বলি। একবার শান্তিনিকেতনে কিঙ্করদার সঙ্গে কিছুদিন ছিলাম, ভালোই ছিলাম। সেই সময় উত্তরায়ণে ঢুকতে গিয়ে দেখি একটা প্ল্যাকার্ডে লেখা জুতো খুলিয়া প্রবেশ করুন। দেখেই আমার সহ্য হলো না। আমি লাথি মেরে ওই প্ল্যাকার্ডটি সরিয়ে দিলুম। তখন রবীন্দ্রভবনের অধ্যক্ষ ভবেতোষ দত্ত মহাশয় ব্যস্ত হয়ে ছুটে এসে আমাকে বললেন, এটা কি করছেন শক্তিবাবু? আমি বললাম, এটা কি মন্দির? রবীন্দ্রনাথ কি দেবতা? আমি বিশ্বাস করি মানুষে, তাই মন্দির হলেও মানুষের মন্দির। শুধুমাত্র মিউজিয়াম করে বা তাঁকে দেবতার আসন দিয়ে ঘিরে রাখাটা একেবারে উচিত বলে আমার মনে হয় না। রবীন্দ্রনাথ নিজেও এসব চাইতেন না। আসলে ওর এত বেশি পাসচেলা জুটেছিল যে তাদেরই সংস্পর্শে এবং পরবর্তীকালে ওইসব পাসচেলাদের সমগোত্রীয় সাঙ্গপাঙ্গদের প্রচেষ্টায় রবীন্দ্রনাথকে শুধু গুরুদেব হয়েই থাকতে হলো। যেমন আবৃত্তিকারদের পাল্লায় পড়ে রবীন্দ্রনাথের অসম্ভব ভালো কবিতাগুলিও মনে হয় নষ্ট হয়ে গেছে, আর শুনতে ভালো লাগে না। দেবতার ক্রাশ একটি অসম্ভব ভালো কবিতা। বিশেষত এই ধরনের ন্যারেটিভ কবিতা লিখতে রবীন্দ্রনাথের জুড়ি মেলা ভার। গল্প আছে, তবু তা সম্পূর্ণ কবিতা হয়ে ওঠা খুব শক্ত কাজ। কিন্তু রবীন্দ্রনাথ সহজেই তা সম্ভব করতে পেরেছেন। যদিও তার মধ্যে এক্সেস রয়েছে যা বেশি করে বলার বা লেখার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। আসলে সেকালের কবিদের অতিরিক্ত লিখে ফেলার প্রবণতাটা রবীন্দ্রনাথের মধ্যেও ছিল। আবার এক্সেস ছিল বলেই একই রবীন্দ্রনাথের পক্ষে অত বড় শান্তিনিকেতন গড়ে তোলার পাশাপাশি এত অজস্র লিখে যেতে পেরেছিলেন। এক এক সময় তাই মনে হয় রবীন্দ্রনাথ একজনই ছিলেন তো,
নয়তো প্রায় 4,500 চিঠি শুধু লেখেননি, তার কার্বন কপিও রাখতেন। ভাবা যায়? সব চিঠি যে উনি কার্বন কপি করেছেন তা নয়, ওঁর পাস চেলারাও করেছেন, মৈত্রী দেবী, নির্মলা মহালানবিশ প্রমুখ। নাম করলে তো তার সীমা সংখ্যা থাকবে না। যাই হোক, একজন কবি ও সংগঠক হিসাবে ওঁর তুলনা পাওয়া ভার। অগস্ত্য মুনির কাছে যেমন বিন্ধ্য পর্বতকে নত হতে হয়েছিল, রবীন্দ্রনাথের কাছেও তেমনি ভারত নামক পর্বতটিকে নত হয়ে থাকতে হয়েছে। তিনি সব ধরনের কাজ বিশেষ গুরুত্ব দিয়ে করতেন, কিন্তু একটি ক্ষেত্রে কিছু কম বয়সে রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন সম্পর্কে যে সমালোচনা করেছিলেন সেটি খুব বিচার বিবেচনা নিয়ে করেননি, এবং উনি তা বুঝতেও পেরেছিলেন বলে পরবর্তী সময়ে মাইকেল সম্পর্কে সঠিক কথা লিখে গেছেন। আসলে মাইকেল বাংলা কবিতায় ছন্দের ক্ষেত্রে যে নতুনত্ব এনেছিলেন তা রবীন্দ্রনাথকে কিছুটা ঈর্ষান্বিত করেছিল, কারণ সেই সময়ে তিনি ছন্দের সবকটা গণ্ডি পার হয়ে যাননি। কিন্তু পরে যখন নিজেও ছন্দ নিয়ে নানা পরীক্ষা করে চললেন, গদ্য কবিতার সূত্রপাত ঘটালেন, তখন মাইকেলের ক্ষমতাকে অনায়াসভাবে স্বীকার করে নিলেন। এদেশি বা বিদেশি যত কবির কবিতা পড়া যাক, রবীন্দ্রনাথের মতো এমন বিস্তৃত অথচ সংহত কবি প্রতিভা বিরল। ব্যক্তিগত কথা দিয়ে শুরু করেছিলাম, শেষ করি ব্যক্তিগত কথা দিয়েই। আমি যখন মদ্যপান করতে করতে নিজের মধ্যে চলে যাই, তখন রবীন্দ্রনাথের গান আমার ভেতর বাহিরকে একাকার করে দিয়ে যায়, করতে থাকে। তখন গলার সবটুকু জোর ও উদারতা নিয়ে ওর গান গাইতে ইচ্ছে করে, গাই, উপায় নেই। আপনারা শুনছিলেন শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমার রবীন্দ্রনাথ বইটিতে তাঁর চোখে রবীন্দ্রনাথকে। পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।